সালাম। আদাব স্যার। আদাব। আজকে নতুন কে আছেন আমাদের? গতদিন আমার ক্লাস করেননি। সরি, ক্লাসটা খুব সম্ভবত রেকর্ডিং হচ্ছে কিনা। আচ্ছা, জি স্যার, ক্লাস রেকর্ড করা হয়। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা জি না স্যার, দেখতে পাচ্ছি না। আচ্ছা। গতদিন কোন পর্যন্ত পড়ানো হয়েছিল কেউ বলতে পারবেন? কত ক্লাসে ছিলেন? গ পর্যন্ত স্যার। সেকশন নাম্বার গ। আচ্ছা, একটু লাইনে থাকেন। দুই তিনের গ পর্যন্ত। তার মানে আজকে আমরা পড়বো এই যে বিকাশ আইনকে অনুসরণ করে। এই যে এখান থেকে পড়বো, তাই তো? নিচে ন্যায়পরণতা নীতির ব্যাখ্যা এটা নাকি? আমার কথা শোনা যায়? জি স্যার, এটা তো ক নাম্বার দেখা গেছে স্যার। গ থেকে এটা পড়া হয়েছিল নাকি? ন্যায়পরণতার বিকাশে অন্যান্য প্রভাব, আর তারপর নিচে উল্লেখিত তিনটি ন্যায়পরণতার নীতি ব্যাখ্যা তুলে ধরা হলো। দুই এর ক পর্যন্ত পড়ানো হয়েছে। ন্যায়পরণতা আর উৎপত্তি সমূহ কিভাবে উৎপত্তি ও বিকাশ লাভ করে। আচ্ছা, ক পর্যন্ত পড়ানো হয়েছে, তাই তো? এখন খ, নিচে উল্লেখিত তিনটি ন্যায়পরণতা নীতির ব্যাখ্যা তুলে ধরা হলো। আমরা তিনটি ন্যায়পরণতা নীতির ব্যাখ্যা পড়ব। আচ্ছা, প্রথমে ন্যায়পরণতা আইনকে অনুসরণ করে, অর্থাৎ ন্যায়পরণতা একা একা চলে, আইনের সাথে, অর্থাৎ আইন যে ন্যায়পরায়ণতাও বিচারক বা আদালত তখন আইনের এক্সকিউজ মি, একটু কি স্ক্রিনটা আর একটু বড় করা যায়? ব্যবস্থা ভিত্তি। স্যার আপনার কথা হলো স্যার বেজে বেজে আসছে। এক্সকিউজ মি অর্থাৎ ন্যায়পরায়ণতা আপনার কথা আপনি বড় করতে লেখাগুলো একটু হেজি আসছে তো সেজন্য বলছিলাম। ওকে স্যার, আপনি একবার বের হয়ে স্যার আবার ঢুকেন স্যার। ন্যায়পরায়ণতার তিনটা নীতি নিয়ে আলোচনা করব। ন্যায়পরায়ণতা আইনকে অনুসরণ করে। আচ্ছা, এখানে মূলত যেটা বলা হয়েছে সেটা হলো আইন আপনার বিচার ব্যবস্থার মূল ভিত্তি, অর্থাৎ বিচার করতে হবে আইনের মাধ্যমেই। কিন্তু যেখানে আইন আপনাকে সুস্পষ্ট কোনো প্রতিকার দিতে পারছে না, বা যেখানে অপর্যাপ্ত প্রতিকার দিচ্ছে, যেখানে বা যে প্রতিকারটা আপনার প্রয়োজন কিন্তু আইনের মাধ্যমে আপনি পাচ্ছেন না, শুধুমাত্র সেই জায়গাটাতেই
আপনার ন্যায়পরায়ণতার নীতিটা ব্যবহৃত হবে। বুঝতে পারছেন? অর্থাৎ আইনের মতোই চলবে। আইনের যে সমস্যাগুলো আছে এই ন্যায়পরায়ণতার দ্বারা এই সমস্যাগুলোকে সমাধান করতে যাবে। অর্থাৎ এই ন্যায়পরায়ণতা আইনকেই মূলত অনুসরণ করছে, অর্থাৎ আইনের চলার পথটাকে আরো সুগম করতেছে। এবার কি বুঝতে পারছেন আমার কথা? যেমন একটা উদাহরণ দেখেন, ধরুন একটি বিষয় নিয়ে আইনে কোনো নির্দিষ্ট বিধান নেই, তখন বিচারক তার বিবেক, নীতি নৈতিকতা এবং সমাজের সার্বিক মঙ্গলকে সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তবে যদি কোনো বিষয়ে স্পষ্ট আইন থাকে তাহলে বিচারক তার ব্যক্তিগত ধারণা বা নীতিমূলক দৃষ্টিভঙ্গি দিয়ে সেই আইনকে অগ্রাহ্য করতে পারেন না। অর্থাৎ আইন যেখানে সুস্পষ্ট সেখানে ন্যায়পরায়ণতা নীতির ব্যবহার হচ্ছে না, কিন্তু যেখানে অস্পষ্ট সেখানে এটা ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আইনকেই মূলত এই ন্যায়পরায়ণতা পূর্ণতা দিচ্ছে এবং আইনের পথকেই আপনার এটা মসৃণ করছে এবং অর্থাৎ আইনকেই অনুসরণ করছে। বুঝতে পারছেন? আচ্ছা, 2 নম্বর দেখেন, সমতায় ন্যায়পরায়ণতা। এই নীতির সার কথা, সকল নাগরিকের প্রতি সমান আচরণই ন্যায়পরায়ণতার মূল কথা। কোনো ব্যক্তি তার আর্থিক অবস্থান, রাজনৈতিক প্রভাব, ধর্ম, জাতি, লিঙ্গ বা সামাজিক মর্যাদার কারণে বিশেষ সুবিধা পাবে না বা বৈষম্যের শিকার হবে না। অর্থাৎ ন্যায়পরায়ণতার মূল কথা হলো সমতা রাখতে হবে। অর্থাৎ একজন ধনী যে বিচার লাভ করতে পারবে, একজন গরিবও তাই পারবে, একজন প্রতিবন্ধীর জন্য একই বিচার। ঠিক আছে? আচ্ছা, এটা এই নীতিটা মূলত সংবিধানেও আছে। এটি সাংবিধানিক এবং মানবাধিকার মূল্যবোধকে সমর্থন করে, বিচার ব্যবস্থার পক্ষপাতিত্ব, বৈষম্য ও অনৈতিক সুবিধা বন্ধ করে। অর্থাৎ বিচার ব্যবস্থার যে মানে কাউকে বেশি অ্যাডভান্টেজ দেওয়া এবং কারোর প্রতি বিরূপ আচরণ করা, এটা থেকে এই নীতিটার মাধ্যমে, এই ন্যায়পরায়ণতার এই নীতির মাধ্যমে এটা বিরত রাখা হয়। এটি রুল অফ ল বা আইনের শাসনের গুরুত্বপূর্ণ উপাদান। রুল অফ ল মানে আইনের শাসন, যেটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এটা এর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ন্যায়পরায়ণ প্রার্থীকে নিজের ন্যায়পরায়ণ হতে হবে। অর্থাৎ দেখেন, এখানে একটা ইংলিশ প্রভাব আছে, এটা দিয়ে অনেক সময় প্রশ্ন আসে, হি হু কামস টু ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড। অর্থাৎ যে ইকুইটির জন্য আসে তাকে পরিষ্কার হাতে আসতে হবে। অর্থাৎ আপনি একটা অন্যায় করেছেন, সেই অন্যায়টাকে অগ্রাহ্য করে আপনি যে ইকুইটি বা ন্যায়পরায়ণতা চাবেন তা হবে না। আপনার দিক থেকে আপনাকে ক্লিয়ার থাকতে হবে। যেমন আপনি আর আমি একটা চুক্তি করেছি, আমি চুক্তির টাকা না দিয়েই যে চুক্তি সুনির্দিষ্ট সম্পাদনের জন্য মামলা করতেছি, অর্থাৎ ইকুইটেবল রিলিফ চাচ্ছি, এটা হবে না। আমি আমার পার্টটা করব, অর্থাৎ আমি আমার টাকাটা পে করব, করে আপনি যখন চুক্তি সম্পাদন করে দিচ্ছেন না তখন আমি যাব। অর্থাৎ আমার দিকটাতে ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারছেন এই পয়েন্টগুলো? বুঝতে পারছেন কিনা? তার মানে কি ভাইয়া যে পরিষ্কার হাত হতে হবে বা আমাকে ক্লিয়ার থাকতে হবে, দ্যাট মিন্স যে হচ্ছে আমি শুধু বড় বড় কথা বললেই হবে না, হবে। মানে আমার কাজে কর্মে সেটা থাকতে হবে। এটা থাকতে হবে মানে আপনি কোনো অন্যায় করেননি বা আপনার দিকটাতে আপনি একদম হ্যাঁ, ফ্রেশ, এটা হতে হবে। হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, এবার দেখেন নম্বর, নিচে 2টি ম্যাক্সিম উদাহরণ সহ ব্যাখ্যা করা হলো। এই 2টা ম্যাক্সিমের প্রশ্নটা থেকে আসে, ইংলিশ টার্মটা তুলে দেয়, দিয়ে ওখান থেকে ব্যাখ্যা করতে বলে। দেখেন, ওই যে 2 নাম্বারটা তো আমরা পড়ছি, হি হু কামস টু ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড, এটা বুঝিয়ে দিয়েছি। এবার দেখেন উপরেরটা, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এই কথাটার অর্থ হলো, আপনি যদি বিচার চাইতে দেরি করেন তাহলে আপনার বিচার পাইতেও দেরি হবে বা বিচার পাইতেও আপনার সমস্যা হবে। যেমন আপনার ফ্যামিলির কেউ মনে করেন মার্ডার হয়েছে, এখন আপনি যদি 10 দিন পরে যান তাহলে এই মার্ডারের যে স্থানের যে সকল আলামত আছে, যে সব লোকজন আছে যারা এর সঙ্গে জড়িত, তাদের পালিয়ে যাওয়ার সুযোগটা বেশি। আপনি যদি 6 মাস পরে যান এই জিনিসটাতে আপনার বিচার পাওয়ার সম্ভাবনা আরো কম। আপনি যদি 2 বছর পরে যান তাহলে এটা আপনার জন্য আরো বেশি কঠিন।
অর্থাৎ যত দিন যাবে আপনার জন্য বিচার পাওয়াটা তত বেশি কঠিন হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি আইনের আশ্রয় নিতে দেরি করে তাহলে তার ন্যায় বিচার পাইতে বা বিচার পাইতেও দেরি হবে বা বিচার পাইতে অস্বীকার করবে। এর জন্য আরেকটা বিষয় আছে, যেমন আপনার ওই যে লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন, এখানে বলে আছে আপনার দেনমোহরের মামলা করতে হবে 3 বছরের মধ্যে। এখন আপনি যখন 5 বছর পরে যাবেন, আপনি বিচার চাইতে 5 বছর পরে গেলেন, আপনি দেরি করলেন, আপনি আর ওটা পাচ্ছেন না, অর্থাৎ আপনার বিচার প্রক্রিয়াটাকে আইন অস্বীকার করে দিল। ঠিক আছে? অর্থাৎ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। দেখেন এখানে লেখা আছে, এই ম্যাক্সিমটি বোঝায় যদি কোনো বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে এবং বিচার প্রার্থীরা দীর্ঘদিন পর্যন্ত তাদের রায়ের জন্য অপেক্ষা করতে বাধ্য হয়, তবে সেই বিচার প্রক্রিয়া কার্যত অকার্যকর বা নিরর্থক হয়ে পড়ে। ন্যায়ের মূল উদ্দেশ্য হলো সময় মতো ন্যায় নিশ্চিত করা। দেরিতে বিচার মানেই অনেক সময় ভুক্তভোগী তার অধিকার থেকে বঞ্চিত হয় কিংবা অপরাধীরা তার প্রাপ্ত শাস্তি পায় না। এই যে মাগুরায় আসিয়া হত্যা মামলা হলো না, এই হত্যা মামলাটায় যদি বিচার 5 বছর 10 বছর পরে দেওয়া হতো তাহলে এই আলামত নষ্ট হইতো, বিভিন্ন ধরনের তদবির হইতো, বিভিন্ন সমস্যা তৈরি হতো, বিচার করা যাইতো না, ওকে জামিন দেওয়া লাগতো বাধ্যতামূলক, হ্যাঁ, দিয়ে এই বিচার প্রক্রিয়াটা দেরি হইতো। সেই জন্য দ্রুত 180 দিনের ভিতরে বিচার করার কথা বলা হয়েছে। অর্থাৎ বিচার করতে হবে দ্রুত। দ্রুত মানে এই না যে এটা আবার ক্লিয়ারলি হবে না, তেমন না, এটা যত দ্রুত সম্ভব ফেয়ারলি এটা করতে হবে। একটা জিনিস নিয়ে বেশি দিন কাউকে ঘোরানো যাবে না। বুঝতে পারছেন? কিন্তু ভাইয়া, যে আসিয়ার বিষয়টা যখন ভাইরাল হলো বা আওয়াজ উঠলো সবখান থেকে যখন, তখন এটা যত এটাকে নেওয়া হলো বা আমলে নেওয়া হলো, কিন্তু আমরা গতকালই একটা কেস দেখলাম যেখানে একজন মেয়ে, ইভেন কি বিচারক ওই মেয়েকে এমন বাজে ভাষায় কথা বলছে, সেটা নিয়ে একটা ভাইরাল দেখলাম একটা ভিডিও, মেয়েটা প্রতিবাদ জানাইছে, আপোস করতে বলা হচ্ছে। এছাড়া হচ্ছে অনেক জায়গায় আমরা দেখতে পাই যে আমি মামলা করছি, সেই মামলাটা নিয়ে দিনের পর দিন বছরের পর বছর ঝুলিয়ে রাখা হচ্ছে। তো যথাসময়ে মামলা করেই সবসময় যে সুবিচার পাওয়া হচ্ছে বা ন্যায় বিচার বা যথাসময়ে বিচার পাচ্ছি আমরা, তা তো হচ্ছে না আসলে আদালতে, বা হয়রানিতে পড়ছি আমরা। সেক্ষেত্রে আচ্ছা। শুধু যথাসময়ে মামলা করাটাই তো বিষয় না, সাথে সংশ্লিষ্ট হ্যাঁ, বিচারক বা সবাই তো বিষয়টা নিয়ে। আচ্ছা, এই যে যেখানে আপনার উপরের যেই ইকুইটিটা আমরা পড়লাম, এই যে আপনার ম্যাগজিনটা, হ্যাঁ, এখানে শুধু পার্টিকেই দ্রুত যাইতে বলা হয়নি, হ্যাঁ, এটাতে আদালতকেও বিচারককেও নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত বিচার কার্য সম্পাদন করার জন্য। এটা শুধু এক পক্ষকে না, এটা বিচার প্রক্রিয়াটাকেও ত্বরান্বিত করার জন্য এই তাগিদ দেওয়া হয়েছে এই ইকুইটির মাধ্যমে। বুঝতে পারছেন? জি, আর জি। ইকুইটেবল রিলিফ গুলো আপনার আছে, কিন্তু আমাদের এখানে আসলে মেইনটেইন হয় খুব কম। যেমন রুল অফ ল, আইনের চোখে সবাই সমান। এখন খালেদা জিয়াকে ধরে স্পেশাল সেলে রাখে, এখন আপনার আমার ধরলে রাখবে? না, এখন ওই যে আপনার কি যেন বলে, আবার বিএনপি আলাদা মাইন্ড করেন না, আমি সেটার কথা বলি নাই, আমি না, না, বুঝাচ্ছি যে পলিটিক্যাল বিষয় নাই। হ্যাঁ, হ্যাঁ, এখন একজন এমপি কে ধরে তাকে কি এই চোরেদের ছেলে রাখবে? ভিআইপি প্রটোকল পাই, সাইদি সাহেব পাইছে। মুজিবরে যখন রাখা হইতো তখন তাকে ভিআইপি প্রটোকলে রাখা হইতো, ইসের রাখা হইতো, সেলে রাখা হইতো। আপনার এখনো ইসের ওই যে সেটা তো ভাইয়া লিখিতই বোধহয় আছে। সেই জন্য এই নির্দেশনাগুলো দেওয়া আছে, এটা ইকুইটির মাধ্যমে বলা হয়েছে, কিন্তু আসলে এটার বাস্তব প্রয়োগ আসলে কতটুকু, এটা প্রশ্নবিদ্ধ। ঠিক আছে? জি, জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা সামনে আগাই। ইকুইটি বলতে কি বোঝায়, ইকুইটির বৈশিষ্ট্য। হ্যাঁ, ইকুইটি শব্দটির আবিধানিক অর্থ হলো ন্যায় বা সমতা। আইনের পরিভাষায় ইকুইটি হলো একটি স্বতন্ত্র আইনগত ব্যবস্থা। আচ্ছা, এটা তো ইসের কি জানো, এটা মনে হয় আমরা গত ক্লাসেও পড়ে ফেলছিলাম। অর্থাৎ ইকুইটি হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যেখানে আইন প্রতিকার প্রদান করতে পারছে না, সেখানে এই আইনের কঠোরতাকে কমিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠাই হলো ইকুইটি। ইকুইটির বৈশিষ্ট্য আছে, যেখানে আইনের কঠোর প্রয়োগ অন্যায় সৃষ্টি করে
অর্থাৎ এই যে আমি গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম যে চুরির অপরাধ এতদিনের কারাদণ্ড, কিন্তু যে খাবার চুরি করেছে, তার খোদার জন্য রুটি চুরি করেছে, আসলে তার জন্য একই শাস্তি হওয়া উচিত না। বুঝতে পারছেন? এই যে এখানে আইনের কঠোর প্রয়োগ অন্যায় সৃষ্টি করে, এই ইকুইটির মাধ্যমে সেটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। জমকালো ফর্মালিটির বাইরে ইকুইটি নির্দিষ্ট ফর্মে সীমাবদ্ধ নয়। যেমন আইন ব্যবস্থা একটা নির্দিষ্ট ফরম্যাটে আসে, এটার পরে এটা এটা, কিন্তু ইকুইটিতে এমন নয়। ইকুইটিতে ন্যায় বিচার করার জন্য যেটা প্রয়োজন সেটাই করতে হবে। সততা ও বিশ্বাসের গুরুত্ব। ইকুইটি এমন আইনগত সম্পর্কের জন্ম দিয়েছে যেগুলোর ভিত্তি হলো বিশ্বাস, জবাবদিহিতা এবং সততা। অর্থাৎ এখানে বিচারকের সততা, বিশ্বাস বা বিচারক এর উপরে যে জবাবদিহিতা থাকে, এটাই মূলত ইকুইটির একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। আচ্ছা, ঐতিহাসিক প্রেক্ষাপট, এটাতে আমরা গতদিন পড়েছিলাম প্রিসিডেন্ট, অর্থাৎ এই নিয়মাবলীতে আপনার যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দেওয়া হতো সে হলো এই ধরনের সমস্যায় পূর্ববর্তী আদালত মানে পূর্বের আদালত কি রায় দিয়েছে এটা বেশি ফলো করা হতো। কিন্তু এই সমস্যাগুলোতে এটাতে সমস্যা হইতো কি, দুইটার দেখা যাচ্ছে প্রেক্ষাপট আলাদা কিন্তু ঘটনার ভিতরে কিছু পার্থক্য আছে। হ্যাঁ, সেই জন্য এই প্রেসিডেন্ট অনুসারে চলে। এবার এই নতুন পরিস্থিতি বা ভিন্ন পরিস্থিতি সৃষ্টি হলে এখানে ন্যায় বিচার দেওয়া যাইতো না। সীমিত প্রতিকার ব্যবস্থা, সাধারণত আইন প্রধানত মনিটারি কম্পেনসেশন বা ক্ষতিপূরণ নির্ধারণ করত, কিন্তু অনেক মামলায় শুধু টাকা নাই বরং বিশেষ কাজ করানো, স্পেসিফিক পারফরমেন্স কিংবা কাজ বন্ধ করানো, ইনজাংশন জরুরি ছিল, যা কমন ল দিতে পারত না। অর্থাৎ আপনার বাড়ির সামনে আমি একটা কুয়া খনন করছি, আপনার বাড়ির সামনে একটা কুয়া খনন করছি যেখানে বাচ্চারা খেলাধুলা করে, ওই বাচ্চারা আপনার ওখানে পড়ে কোনো বাচ্চার মারা গেল, এটাতে আগে কমন লতে তখন ক্ষতিপূরণ দেওয়া হতো, কিন্তু এখন ইনজাংশন চেয়ে ওটা বন্ধ করানো যায় যে এটা একটা খেলার স্থান, এখানে যে কোনো বাচ্চা পড়ে হইতে পারে, আপনার আহত বা নিহত হইতে পারে, সেজন্য এটা সামাজিক প্রেক্ষাপট দেখে এই জিনিসটা বন্ধ করা যায়। এই ইকুইটেবল রিলিফটা এখন আসতে এই মানে এই সীমিত প্রতিকার ব্যবস্থা ছিল, এখন এই প্রতিকার ব্যবস্থাটা বৃহৎ হয়েছে এই ইকুইটির মাধ্যমে। বুঝতে পারছেন? এই পর্যন্ত বুঝতে না পারলে বলেন। আচ্ছা, নেক্সট দেখেন ফর্মাল ও টেকনিক্যাল জটিলতা। আগে একটা মামলা দায়ের করতে হতো রিট পদ্ধতির মাধ্যমে, কিন্তু এখন মানে আগে যদি সঠিক রিট করা না গেলে ন্যায় বিচার পাওয়া সম্ভব হতো না, কিন্তু এখন এই রিটের আর প্রয়োজন নেই। আপনি সিভিল কোর্ট, দেওয়ানি সিভিল কোর্ট, আপনার ক্রিমিনাল কোর্ট এগুলো আলাদা হয়েছে, তারপর নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আলাদা হয়েছে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আলাদা হয়েছে, এমন এখন এই বিচার ব্যবস্থাটা সীমিত পর্যায়ে নাই, এটা বৃহৎ ভাবে হয়েছে। নৈতিক দৃষ্টিকোণ, অনিচ্ছাকৃত অবিচার। অনেক সময় কমন ল রায় আইনি দিক দিয়ে সঠিক হলেও ন্যায়ের দৃষ্টিতে ছিল অন্যায়। উদাহরণস্বরূপ, যদি কেউ কারো বিশ্বাস ভেঙে সম্পত্তি দখল করতো তাহলে সাধারণ আইনে এ ব্যাপারে প্রতিকার দিত না। অর্থাৎ আপনাকে চিটিং করে আপনার কোনো সম্পত্তি যদি আমি নিয়ে নিই তাহলে এটা কোনো প্রতিকার ছিল না, কিন্তু এখন এটা আপনি 406, 420-তে মামলা করতে পারবেন পেরান কোর্টে। আচ্ছা, ইকুইটির অবদান ও প্রয়োজনীয়তা। নিষেধাজ্ঞা, ইকুইটিতে যে রিলিফ গুলো দেয় এইগুলো কেন প্রয়োজন সেটাই মূলত এখানে আলোচনা করা হয়েছে। যেমন ইনজাংশন বা নিষেধাজ্ঞা, ইকুইটি আদালত কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে বাধ্য করতে পারে বা কোনো কাজ না করার জন্য বাধ্য করতে পারে, করে আদেশ দিতে পারে। যেমন কারোর অনধিকার প্রবেশে, কারো সম্পত্তিতে অনধিকার প্রবেশে বন্ধ করা, অর্থাৎ আপনার আমার সম্পত্তিতে ঢুকবেন না, ইনজাংশন জারি করা হইলো, আমার এই সম্পত্তিতে আপনি ঢুকতে পারবেন না। আচ্ছা, স্পেসিফিক পারফরমেন্স, নির্দিষ্ট কাজ করানো। চুক্তির আওতায় কোনো পক্ষ যদি প্রতিশ্রুতি পালন না করে ইকুইটি আদালত তাকে সেই কাজ সম্পন্ন করতে বাধ্য করত। অর্থাৎ আমি আপনাকে একটা প্রতিশ্রুতি দিলাম কিন্তু আমি সেই কাজ করলাম না, এখন এই ইকুইটির মাধ্যমে আমাকে সেই কাজ করতে বাধ্য করানো যাবে, অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স করার জন্য নির্দেশ দিবে। রেকটিফিকেশন, দলিল সংশোধন।
আগে দলিল সংশোধনের এই বিষয়টা ছিল না। দলিলে একটা ভুল হইতেই পারে। আমি দেওয়ানি মামলা ডিল করি, তো দলিল সংশোধনের অনেক মামলা আসে। দেখা যাচ্ছে ভোটার আইডি কার্ডে নাম আছে আবুল কালাম, দেখা যাচ্ছে আপনার দলিলে নাম হয়ে গেছে আবুল কালাম আজাদ। এখন এই রেকটিফিকেশনের মাধ্যমে দেখা যাচ্ছে আজাদটা কাটা যাচ্ছে, কিন্তু আগে এই ধরনের কোনো বিষয় ছিল না। রেজিস্ট্রেশন বা চুক্তি বাতিল, অর্থাৎ কোনো চুক্তি আপনি করে ফেললে এটা করতে আপনি বাধ্য ছিলেন এই ইকুইটি আসার আগে, কিন্তু এখন যদি দেখা যায় এই চুক্তিটা আপনাকে করানো হয়েছে ভুল বুঝায় বা প্রতারণার মাধ্যমে, তখন এই চুক্তিটা বাতিল করা যায়। অর্থাৎ আপনাকে বলা হলো আপনি একটা পুকুর খনন করে দিবেন, যার বিনিময়ে আমি আপনাকে 50,000 টাকা দেব। এখন এইটা কত ফিট বা কি কিছু নাই। এখন দেখা যাচ্ছে আপনি পুকুর খনন করে দিলেন 10 হাত বাই 20 হাত, মানে গর্ত মতো দিয়ে বললেন এটা পুকুর খনন হয়ে গেছে। এই যে আপনি আমাকে ভুল বুঝাইছিলেন বা একটা অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতা ছিল কাজের, এর কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন এই চুক্তিটা বাতিল করা যাবে। কিন্তু সেটা যদি লিখিত না হয়, তাহলে আমি সেখানে কিভাবে ক্লেম করব যে আমার পুকুর এত স্কয়ার ফিট, এত বাই এত স্কয়ার ফিট হইতে হবে? এরকম একটা ডিপ তো তার সাথে আমার হইতে হবে আগে। আচ্ছা, সেটা তাইলে তো যদি এটা বাতিল করার দরকার নেই, আপনি চাইলেই বাতিল করে ফেলতে পারবেন। আচ্ছা, তাইলে তো এটা আদালতের মাধ্যমে দরকার নাই, কারণ রেজিস্টার্ড না হইলে তো আপনি এটা মানতে বাধ্য না। আপনি যখন দেখছেন এটা 10 ফিট বাই 20 ফিট করে দিচ্ছে বা 10 হাত বাই 20 হাত করে দিচ্ছে, তখন আপনি এমনি টাকা দিবেন না, এমনি মানবেন না। আচ্ছা। আচ্ছা, ট্রাস্ট আইন ও ফিডুসিয়ারি দায়িত্ব। ইকুইটি ভিত্তিক আদালত বিশ্বাস ভিত্তিক সম্পত্তির মালিকানা ও ব্যবস্থাপনা ন্যায়সঙ্গত সমাধান দিত। আচ্ছা, এটা হলো বিশ্বাস। ট্রাস্ট প্রপার্টির কথা শুনছেন? ট্রাস্ট প্রপার্টি, জি শুনেছি। আচ্ছা, এই ট্রাস্ট আইনের মাধ্যমে এই ধরনের আপনার বিশ্বাস ভিত্তিক সম্পত্তির মালিকানার এই ইয়েটা ধারণাটা আসছে। ইকুইটি ও সাধারণ আইনের সম্পর্ক। ইকুইটি কখনো সাধারণ আইনকে বাতিল করে না, বরং যেখানে সাধারণ আইন ন্যায় দিতে ব্যর্থ সেখানে ইকুইটি সহায়ক ভূমিকা পালন করে। একে বলা হয় ইকুইটি ফলোজ দ্য ল বাট সাপ্লিমেন্টস ইটস হোয়ার নেসেসারি। এই যে এইটা দিয়ে প্রশ্ন হয়, ইকুইটি ফলোজ দ্য ল বাট সাপ্লিমেন্টস ইটস হোয়ার নেসেসারি। আচ্ছা, এই উক্তিটার এ হলো ইকুইটি আইনকে বিনষ্ট করতে আসেনি, বরং এটি আইনকে স্বয়ং সম্পূর্ণতা দিতে এসেছে। অর্থাৎ যেখানে আইনের বিধান আছে সেখানে ইকুইটি যে সেই আইনের বিধানটাকে বাতিল করে নতুন বিধান দিবে, এই জন্য ইকুইটিটা আসেনি। যেখানে আইনের বিধান আছে সেখানে যাতে ন্যায় বিচার হয়, সেখানেই এই ইকুইটি কাজ করে এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। অর্থাৎ আইনের সঙ্গে মিলে আইনকে ফলো করেই এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এটা গত ক্লাসেও পড়াইছিলাম। আচ্ছা, উদাহরণটা দেখি। ধরা যাক আপনি কাউকে একটি সম্পত্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই ব্যক্তি তার বিশ্বাসের ভিত্তিতে কিছু ক্ষতি স্বীকার করেছে। প্রস্তুত আইন হয়তো বলবে লিখিত প্রমাণ না থাকায় কোনো প্রতিকার নেই, কিন্তু ইকুইটি এখানে বলবে যেহেতু বিশ্বাসের ভিত্তিতে ক্ষতি হয়েছে তাই প্রতিশ্রুতি মানতে হবে। এটি ইকুইটির শক্তি। অর্থাৎ আপনার আর আমার একটা চুক্তি হয়েছে, হওয়ার পরে এটা মৌখিক চুক্তি। এখন আপনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমি এটা বলেছিলাম বা করেছিলাম, কিন্তু তার এই ক্ষতিটা হয়েছে। যদি আগে লিখিত না থাকতো তাহলে এটাতে আমি কোনো প্রতিকার পাইতাম না, কিন্তু এখন ইকুইটি আসার ফলে আমি প্রতিকার পাবো, যেহেতু আপনি আমার দাবিটা স্বীকার করে নিচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, এখন কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি মৌখিকভাবে চুক্তিটা করলাম যে এই সম্পত্তিটা আমি এই অংশটা তোমাকে দিব, কিন্তু পরবর্তীতে আমার আর দেওয়ার ইচ্ছা নাই, অস্বীকার করলাম। তো অস্বীকার করার পরেই কি আবার মানে যখন আমাকে প্রেসার দেওয়া হইলো যে তুমি তো বলছিলা এখন দিবা না কেন,
তো চুক্তিটা কি তখন হচ্ছে, মানে আমি মৌখিক স্বীকারোক্তি দেওয়ার ফলে যে চুক্তিটা হয়ে গেল সেটার জি। ভিত্তিতে আমি রেমেডি পাবো, বা আমার অপোনেন্ট যাকে কথা দিয়েছিলাম সে রেমেডিটা পাবে? জি। জি। আপনার প্রশ্নটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে কি, আমি বা আপনি আমাকে একটু প্রপার্টি দিবেন বলছেন। জি। তো কিন্তু পরবর্তীতে এজন্য আমার কিছু খরচপাতিও হইলো। কারণ ওই প্রপার্টিটাকে আমি কিভাবে সাজাবো, কিভাবে কি করবো এটা নিয়ে আমি প্ল্যান করে আমি খরচপাতি করলাম। কিন্তু জি। আপনি পরবর্তীতে আর প্রপার্টিটা দিতে চাচ্ছেন না। এটা হচ্ছে হ্যাঁ। একটা মৌখিক অঙ্গীকার ছিল, রাইট? হ্যাঁ। পরবর্তীতে ইকুইটিটা কখন আমার ইমপ্লিমেন্ট এখানে আসলো? যখন অস্বীকার করলাম তখন আমি বলবো যে কেন আপনি তো দিতে চেয়েছিলেন এজন্য আমি খরচপাতি করছি, এখন দিবেন না কেন? তখন হ্যাঁ। হচ্ছে Equity- আপনাকে আমি বাধ্য করতেছি। হ্যাঁ, তখন আপনি আমাকে বাধ্য করতে পারছেন। যখন আমি স্বীকার করছি যে হ্যাঁ, আমার কারণে আপনার ক্ষতি হয়েছে। কিন্তু হ্যাঁ। যখন আমি অস্বীকার করে ফেলছি, হ্যাঁ, তখন আপনি এই লিখিত না থাকার কারণে আগের আইনে হ্যাঁ, আগের আইনে। আপনি স্বীকার করলেও আগের আইনে যেহেতু লিখিত একটা মাস্ট ছিল, সেহেতু আগের আইনে আপনি দুইটার একটাতেও রিলিফ পাইতেন না। কিন্তু ইকুইটি আসার ফলে এটা লিখিত না থাকলেও আমি স্বীকার করি, তখন আপনি স্বীকার করলে আদালত সেটার ইসে আপনাকে ডিক্রি দিবে। একটা আমলে নিবে আমাকে একটা রেমেডি দিবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা। আর কারোর কোনো বিষয় জানার আছে? মানে আমি আজকে দ্রুত ক্লাসটা শেষ করে দিচ্ছি কারণ নেটওয়ার্কে আমার খুব ডিস্টার্ব করতেছে আজকে। তারপরেও কেউ কোনো প্রশ্ন করলে বলেন, প্রশ্ন থাকলে। স্যার, আপনার আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছি যে ইকুইটির কিন্তু ছোট একটা সাবজেক্ট, এটা নিয়ে কিন্তু আর আপাতত ক্লাস রাখা হবে না 23-24 পরীক্ষার্থীদের জন্য। তো এই কারণে আপনারা যারা কোনো প্রশ্ন থাকে করতে পারেন স্যারকে, কারণ আগামী সপ্তাহে স্যার কিন্তু আবার নতুন বিষয়ে ক্লাস নেবে। তো এই কারণে আপনারা স্যারকে ইকুইটি নিয়ে যা যা প্রশ্ন থাকে করেন। আমার মনে হয় কারোর কোনো প্রশ্ন নাই। জি স্যার, কারো কোনো প্রশ্ন নাই স্যার, আমাদের সবাই আচ্ছা, ঠিক আছে, তাইলে ভালো থাকেন। আমাদের নেক্সট ক্লাস দেখা হবে ট্রাস্ট নিয়ে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।